আজকের এই আমের রেসিপিটা শুধুমাত্র নতুন রাঁধুনিদের জন্য, যারা একদম ফার্স্ট টাইম আমের আচার বানানোর চেষ্টা করছেন তাদের জন্য। এই লোভনীয় আচারটা বানিয়ে আপনি বাসার সবার প্রশংসা পেতে পারেন, যদি আপনি আমার দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিব 1.5 কেজি আম। এটা কাঁচা আম। আপনারা চেষ্টা করবেন আমের আটিটা শক্ত হয়েছে এমন আম নেওয়ার জন্য, তাহলে আমের আচারটা খুব বেশি গলে যাবে না। এখন আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা পিলারের সাহায্যে আমগুলো ছিলে নেব। যদি আমরা পিলারের সাহায্যে আমগুলো ছিলি, তাহলে হবে কি, আমের যে খোসাটা সেটা অনেক পাতলা করে উঠবে, এতে করে অনেক বেশি আম পাওয়া যাবে। তো এইবার কথা বলতে বলতে আমার সবগুলো আম ছিলা হয়ে গেল। আমগুলো ছিলা হওয়ার পরে আমি এবার আমগুলো ছোট ছোট করে কেটে নিব, এতে করে সিদ্ধ খুব দ্রুত হবে। তো আমের আটিটা এভাবে মাঝখান থেকে ফেলে দিতে হবে। আমের আটিটা শক্ত হয়ে গেলেও বটি দিয়ে কাটা যায়, তো আপনারা একটু ধারালো বটি দিয়ে কাটার চেষ্টা করবেন। তো এবার আটিটা ফেলে দিয়ে আমগুলো আবার ধুয়ে নিলাম। এবারে আমি আমের যে আচারের স্পেশাল মশলাটা বানাতে যাচ্ছি, খুবই কম মশলা। এখানে নিয়েছি আমি 5 ফোড়ন 4 চা চামচের মতো, সরিষা নিয়েছি 3 চা চামচের মতো, আর নিয়েছি 10-12টা শুকনা মরিচ। তো এইখানে হচ্ছে 1.5 কেজি আমের মশলা। আম যদি আপনারা এর চেয়ে বেশি নেন তাহলে মশলাটা আরেকটু বাড়িয়ে দিবেন, আর যদি 1 কেজি নেন তাহলে সামান্য 1 চামচের মতো কমিয়ে দিলেই হবে। তো এবার এগুলো একদম মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নিয়ে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে এটা পাটায়ও করে নিতে পারেন। তো এবার গুঁড়াটা করে একপাশে রেখে এবার একটা পাতিল নিয়ে নিব। পাতিলে দিয়ে দিব সরিষার তেল। তো এই পাতিলের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন বাসার পুরাতন পাতিলগুলো ইউজ করতে, কারণ আচার বানালে বা যেকোনো টক জাতীয় খাবার রান্না করলে তো ওই পাতিলগুলো নষ্ট হয়ে যায়। তো এইবার আমি ওই সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে রসুন নিয়েছিলাম আমি এখানে বড় বড় সাইজের 2টি। তো এইবার সরিষার তেলের মধ্যে রসুনটা একটু লাল করে ভেজে নেওয়ার পালা। যেহেতু ফেনা হয়ে যায় সরিষার তেলে, দেখা যায় না, আপনারা একটু তুলে তুলে দেখে নেবেন যে রসুনটা একটু লাল কালার এসেছে কিনা। হালকা একটু লাল কালার আসলেই হবে। এই পর্যায়ে দিয়ে দিতে পারেন আমগুলো। তো আমি মূলত নতুনদের জন্য একটু ডিটেলসে বলতেছি, আপনারা যারা পাকা আচার বানানোর জানেন তাদের জন্য না। তো দয়া করে একটু ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবেন। তো এইবারে আমরা একটু 5 মিনিটের মতো নেড়ে চেড়ে তেলের উপরে দিয়ে দিচ্ছি সেই মশলাগুলো। কোনো প্রকার পানি দেওয়া যাবে না। এখানে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিলাম। মশলাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। অনেকে এই আচারে আরো বিভিন্ন ধরনের মসলা ইউজ করে। তো আমি মনে করি যে একদম কম খরচে সিম্পল ওয়েতে এই শুধুমাত্র এই মসলাগুলো দিয়েই অনেক বেশি মজা করে রান্না করা যায়। অনেকে জিরা, ধনিয়া আরো বিভিন্ন ধরনের মসলা ইউজ করে। তো আমি শুধুমাত্র এই মসলা ইউজ করি। তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা টেস্টের উপরে, কতটুকু মিষ্টি খেতে চান, কতটুকু টক রাখতে চান তার উপর ডিপেন্ড করে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ বিট লবণ। এটা মাস্ট বি দিতে হবে। তো বিট লবণের যে টেস্ট সেটা আপনি সাধারণ লবণ দিয়ে আনতে পারবেন না। তারপরে দিয়ে দিচ্ছি খাবার লবণ, যেটা আমরা ঘরে রেগুলার খাই, সেটা দিয়ে দিব 1 চা চামচের মতো। এই 2টার ভেরিয়েশনটা যখন একসাথে হয় তখন আমের আচারের টেস্টটা একদম পারফেক্ট আসে। তো এইবারে দিয়ে দিব গোটা কয়েকটি শুকনা মরিচ। এই শুকনো মরিচটা দেওয়ার কারণ, যখন আচারের সাথে দীর্ঘদিন থাকার পরে এই মরিচগুলো নরম হয়ে যায়, এরপরে গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে খেতে অসম্ভব মজা লাগে। এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো একই কারণে আমি এখানে গোটা কয়েকটি রসুনের টুকরো দিয়েছি। সেটাও সেম, গরম ভাত বা রসুনটা আপনার খিচুড়ির সাথে খেতেও অনেক ভালো লাগে। তো এভাবে এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো একটু রেখেছি। মাঝে মধ্যে ঢাকনা তুলে নেড়ে-চেড়ে দিতে হবে। একদম দিয়ে চলে যাওয়া যাবে না। এখানে আমার মনে হয়েছে লবণ সামান্য একটু লাগবে, তাই আমি আরেকটু লবণ দিয়েছি। এটা আপনার টেস্ট করে তাহলে বুঝেই দিতে পারেন। আ তো এরপরে একটু নেড়ে-চেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। এভাবেই একটু দাঁড়িয়ে থেকে 2 মিনিট পর, পর ঢাকনা তুলে নাড়বেন। আর পুরো রান্নাটা কিন্তু একদম লো হিটে বা লো হিট টু মিডিয়াম হিট এভাবে রেখে রান্না করতে হবে। আপনি দাঁড়িয়ে থেকে একটু পরপর নেড়ে দিবেন, তবে খুব জোরে নাড়তে যাবেন না, আলতো হাতে নাড়বেন। নিচটা আচারে কিন্তু প্রায় লেগে যায়। যারা এর আগে আচার বানিয়েছেন তারা বলতে পারবেন। তো দাঁড়িয়ে থেকে রান্না করতে প্রায় আমার 10 থেকে 15 মিনিটের মতো লেগেছিল। আরো বেশি সময় আপনার লাগতে পারে। তো এইবারে এই পর্যায়ে আমি এসে রসুনগুলো দিই ঠিক নামানোর 5 মিনিট আগে। বেশি আগে দেওয়ার প্রয়োজন হয় না রসুন। কারণ বেশি আগে রান্না করলে দেখা গেছে লাড়তে-চাড়তে গিয়ে আপনার রসুনটা গলে যেতে পারে। আর এই পর্যায়ে কিছুটা তুলে রাখা মসলা আমি এখানে দিয়ে দিব।
আমি ১ম এ বলতে ভুলে গিয়েছি। তো কিছুটা মসলা আমি রেখে দিয়েছিলাম প্রায় ১ চা চামচের মতো, যেটা আমি শেষে দিব। এতে করে ফাইনালি যে নামানোর আগে একটা খুব সুন্দর ফ্লেভার দেয়। তো এইবারে আমি একটু নেড়েচেড়ে দিয়ে দিব ভিনেগার। ভিনেগারটা মাস্ট বি দিবেন আচারে। তাহলে আপনি বাহিরে রেখেও এটা সংরক্ষণ করতে পারবেন। তো ভিনেগার দিয়ে দিয়েছি এখানে আমি ৩ চা চামচের মতো। আপনারা আচারের পরিমাণের উপরে ডিপেন্ড করে ভিনেগার দিবেন। বেশি হলে আচার বেশি দিবেন, কম হলে কম দিবেন। আচারটা ঠান্ডা হওয়ার পরে আচারটা অবশ্যই সংরক্ষণ করতে হবে একটি এয়ারটাইট কাঁচের বয়ামে। কাঁচের বয়ামে আচার রাখলে সে আচারটা দীর্ঘদিন ভালো থাকে। আপনি কি নতুন রাঁধুনি? তাহলে কিন্তু আপনার জন্য এই চ্যানেলটা একদম পারফেক্ট হতে যাচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আমি কম খরচে এবং সহজভাবে নতুন রাঁধুনিদের জন্য রান্না করে থাকি। যারা খুব ব্যস্ত রাঁধুনি তাদের জন্য কিন্তু আমার চ্যানেলটা একদম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। নেক্সট কোন রেসিপি দেখতে চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।